স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর তোমাদের যে র্যাপিড রিডার বা শেক্সপিয়ারের বইটা আছে তার লেসন 5 অর্থাৎ ম্যাকবেথ এই গল্পটির পার্ট 5। এই গল্পটির পার্ট 1, 2, 3, 4 এবং এই বইয়ের অন্যান্য গল্প যেমন কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, ওথেলো, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু এই বইটা বলে নয়, তোমাদের যে মেন টেক্সট বইটা আছে তার সমস্ত প্রোজ এবং পোয়েট্রিও কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলোও পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে আমরা ম্যাকবেথ গল্পটার লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 5 পড়ব 48 পাতার মাঝখান থেকে। পার্ট 5 শুরু করার আগে আমরা পার্ট 4-এ কী পড়েছিলাম অল্প দু কথায় তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও, তাহলে আমাদের পার্ট 5 শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে। পার্ট 4-এ আমরা দেখেছিলাম ব্যাংকর ভূতকে ওই ভোজসভায় দেখার পর থেকে ম্যাকবেথ আর তার বউয়ের মনের মধ্যে কিন্তু শান্তি নেই, কারণ ব্যাংকর ছেলে ফ্লিয়েন্স পালিয়েছে। তাই ম্যাকবেথ কী করবে, আবার সেই 3 ডাইনির সাথে দেখা করতে যাবে তার ভবিষ্যৎ জানতে। তো সেই 3 ডাইনি সেখানে সব ভয়ঙ্কর উপাদান নিয়ে একটা জাদুমন্ত্র তৈরি করবে, যেখানে 3টে আত্মা আসবে, তারা এসে ম্যাকবেথের প্রশ্নর উত্তর দেবে। প্রথম যে আত্মাটা তাকে দেখতে ছিল একটা কাটা মুন্ডুর মতো, সে এসে বলবে 10 of 5 অর্থাৎ ম্যাকডাফের থেকে সাবধান। দ্বিতীয় যে ডাইনিটা তাকে দেখতে হবে রক্তাক্ত শিশুর মতো, সে এসে বলবে যে সাধারণভাবে মহিলা গর্ভ থেকে জন্মানো কোনো মানুষ বা কোনো পুরুষ তোমাকে মারতে পারবে না। আর তৃতীয় যে আত্মাটা সে এসে বলবে যতক্ষণ না বার্নাম জঙ্গল ডানসিনের দিকে হাঁটতে শুরু করছে ততদিন তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। তো এরপরেই ম্যাকবেথ সেই ডাইনিদের গুহা থেকে বেরিয়ে প্রথমেই কি করবে, ম্যাকডাফের দুর্গ আক্রমণ করবে। যে ম্যাকডাফ কিনা সে খবর পাবে বা জানতে পারবে ইংল্যান্ডে ম্যালকম যে সৈন্যদল তৈরি করেছে তাতে যোগ দিয়েছে, তো সেই রাগে সে কী করবে, ম্যাকডাফকে না পেয়ে ম্যাকডাফের নিরপরাধ বা নিষ্পাপ শিশু এবং বউকে সে কিন্তু নির্মমভাবে হত্যা করবে। এবং এই কাজের জন্যই অভিজাত বা সম্ভ্রান্তরা তারা কিন্তু ম্যাকবেথের থেকে নিজের দূরত্ব বানিয়ে নেবে, মানে ম্যাকবেথ কিন্তু একা হয়ে যাবে। তো তারপরে চলো 48 পাতার মাঝখান থেকে আমি পার্ট 5 শুরু করছি। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে তোমাদের বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোরও আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে নোট ডাউন করে নিতে পারো। Meanwhile, the queen who had been the sole partner in his wickedness, ইতিমধ্যে সেই রানী যে ছিল তার খারাপ কাজের একমাত্র সঙ্গী। তাহলে রানী অর্থাৎ লেডি ম্যাকবেথের কথা বলা হয়েছে। তো ম্যাকবেথ যত খারাপ কাজ করেছে, সেই ডানকানকে মারা থেকে শুরু করে ব্যাংককে মারা, সমস্ত কিছুতেই তার সোল পার্টনার, তার একমাত্র সঙ্গী ছিল কিন্তু তার সেই রানী অর্থাৎ লেডি ম্যাকবেথ। অন হুজ বসম হি কুড সামটাইম সিক এ মোমেন্টারি রিপোজ, যার বুকে মাথা রেখে সে সাময়িক শান্তি পেত। মোমেন্টারি রিপোজ মানে সাময়িক শান্তি। তাহলে দেখো, তার একমাত্র খারাপ কাজের সঙ্গী ছিল বউ। তাহলে সে যেই খুন বা খারাপ কাজ করেছে এগুলো তো কারোর সাথে সে শেয়ার করতে পারে না, একমাত্র তার বউয়ের সাথেই এই কথাগুলো বলতে পারতো। তাহলে বউয়ের কাছে এলে সে সান্ত্বনা পেত। কী থেকে? ফ্রম দোজ টেরিবেল ড্রিমস, সেই ভয়ঙ্কর স্বপ্নগুলোর থেকে, হুইচ অ্যাফেক্টেড দেম বোথ, যেটা দুজনকেই ক্ষতিগ্রস্ত করেছিল। তাহলে এরা তো আর ভালোভাবে ঘুমোতে পারে না, চোখ বন্ধ করলেই সেই খুন, রক্ত, এইসব সব তাদের স্বপ্নে ভেসে আসে। তো এই স্বপ্ন কষ্ট থেকেও ম্যাকবেথ সাময়িক স্বস্তি বা শান্তি পেত তার বউয়ের কাছে এলে। কিন্তু সেই বউ লেডি ম্যাকবেথ কী হলো, পাস্ট অ্যাওয়ে, মারা গেল। কিভাবে মারা গেল? তিনি সুসাইড করবে। দেখো তারপরেই লেখা আছে আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, তিনি যে পাপ বা দোষ করেছেন তার বোঝা তিনি বহন করতে পারলেন না। অ্যাজ হি সাফার্ড ফ্রম সোমনাম্বুলিজম, কারণ তিনি নিদ্রাহীনতায় ভুগতেন। সোমনাম্বুলিজম মানে নিদ্রাহীনতা, অনিদ্রা মানে ঘুমোতে না পারা। তবে এখানে আসল নাটকটা তো নয়, এটা তো ছোট করে দিয়েছে। আসল নাটকে এখানে সে কি করবে, স্লিপ ওয়াকিং করবে, ঘুমের মধ্যে সারা ক্যাসেল বা প্রাসাদটাকে কিন্তু ঘুরে বেড়াবে। তাই এখানে নিদ্রাহীনতা বললেও তোমরা এটাও বলতে পারো সে ঘুমোতে তো পারছে না,
কিন্তু ঘুমের মধ্যে সে হাঁটতে শুরু করবে। তো এই সবের জন্য সে কি করবে, সে আলটিমেটলি কমিটেড সুইসাইড, সে শেষমেশ আত্মহত্যা করে নেবে। তাহলে দেখেছো, যতই মুখে বড় বড় কথা বলুক না কেন, তখন ম্যাকবেথকে বলেছিল তুমি মারতে পারছো না, আমি মেরে দেবো। পরে মারতে গিয়েও ফিরে এসেছিল, বলেছিল ডানকানকে তার বাবার মতো লাগছে। তাহলে দেখো, ম্যাকবেথ এখনও কিন্তু নিজেকে শক্তপোক্ত রেখেছে। যে লেডি ম্যাকবেথ তখন অত বড়সড় ডায়লগ দিয়েছিল, তার আজকে অবস্থা কি, সে ঘুমোতে পারছে না এবং এতটাই পাপ করেছে সেই বোঝা না নিতে পেরে সে হচ্ছে শেষমেশ সুসাইড করলো, আত্মহত্যা করে মারা গেল। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ এবার একা পড়ে গেল। তাহলে একটু আগেই বললাম অভিজাত বা সম্ভ্রান্তরা কিন্তু ম্যাকবেথের থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। ম্যাকবেথ এমনিই একা হয়ে গেছিল, তবু তার স্ত্রী, তার বউ কাছের ছিল, যার সাথে দুদণ্ড সে একটু মনের কথা বলে শান্তি পেত, কিন্তু সেও চলে গেল, ম্যাকবেথ পুরো একা হয়ে গেল। হি গ্রেউ কেয়ারলেস অফ লাইফ, সে জীবনে বেপরোয়া হয়ে উঠল, উদাসীন হয়ে উঠল, জীবন সম্বন্ধে আর তার কোনো কেয়ারই নেই। অ্যান্ড লংড ফর ডেথ, সে মৃত্যু চাইলো, মানে সে এবার চাইলো যে মরে গেলেই বুঝি ভালো হয়। দ্য নিউ অ্যাপ্রোচ, ওটা দি আছে, ওটা দা হবে, একটা ই হবে না। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, ম্যালকমের সৈন্যদল যে এগিয়ে আসছে, রাউস্ড ইন হিম, তার মধ্যে জাগিয়ে তুলল হোয়াট রিমেন্ড অফ হিজ এনসিয়েন্ট কারেজ, তার সেই পূর্বের সাহসকে। তাহলে সে ভেঙেই পড়েছিল, কিন্তু যাই খবর পেল ম্যালকমের সৈন্য এগিয়ে আসছে, তা ম্যাকবেথ তো একটা বীর যোদ্ধা, তাহলে তার মধ্যে যে এনসিয়েন্ট কারেজ ছিল, সেই আগের সাহস, সেই সাহস যেন আবার সে ফিরে পেল। অ্যান্ড হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার, সে মনে মনে ঠিক করে নিল, সংকল্প নিল, যদি মরতেই হয় কি আর্মার, অস্ত্র নিয়ে মরবো, মানে কি লড়াই করতে করতে বীরের মতো মরবো, কাপুরুষের মতো মরবো না, যা হবে দেখা যাবে। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস, সেই তিন ডাইনির ফাঁপা প্রতিশ্রুতি, হলো মানে হচ্ছে ফাঁপা, নিরেট নয়, সলিড নয়, তিন ডাইনির প্রতিশ্রুতি কেমন, ফাঁপা। কেন সেটা পরে জানতে পারবো। হ্যাড অলসো ফিল্ড ইন হিম, তার মধ্যে ভরে দিয়েছিল এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স, এক মিথ্যা আত্মবিশ্বাস। তাহলে এই যে ডাইনিদের প্রতিশ্রুতি, যেগুলো সে ভাবছে যে এগুলোর জন্যই তাকে কেউ হারাতে পারবে না, এগুলো হচ্ছে একটা ফাঁপা প্রতিশ্রুতি। তো এই জন্য তার মনের মধ্যে একটা কিন্তু মিথ্যে আত্মবিশ্বাসও তৈরি হয়েছিল। অ্যান্ড রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস, সে সেই আত্মাদের ভবিষ্যৎবাণীগুলোকে মনে করলো। কি দেখো, দুটো মেন যে, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওম্যানস উম কুড কিল হিম, মহিলা গর্ভ থেকে জন্মানো, সাধারণভাবে জন্মানো কেউ তাকে মারতে পারবে না, এটা একটা। আর হি অলসো বিলিভড ইন দ্য সুথ সেইং, সে এই ভবিষ্যৎবাণীটাও বিশ্বাস করেছিল, দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কোয়েস্ট আনটিল বার্নাম উডস উড কাম টু ডান্সিনেন, যতক্ষণ না বার্নাম জঙ্গল ডান্সিনের দিকে আসে, মানে জঙ্গল যতক্ষণ না হাঁটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তাকে পরাজিত করা যাবে না। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, সে ভেবেছিল এটা প্রায় অসম্ভব। তাহলে তার মনে এখনও দুটো স্বস্তি আছে, ওই ডাইনিদের প্রতিশ্রুতি। দ্বিতীয় ডাইনি কি বলেছিল, না সাধারণভাবে মহিলা গর্ভ থেকে জন্মানো কোনো পুরুষ তোমায় হারাতে পারবে না। আর তৃতীয় ডাইনি বা তৃতীয় আত্মা বলেছিল, যতক্ষণ না বার্নাম জঙ্গল ডান্সিনের দিকে হাঁটতে শুরু করে ততক্ষণ তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। তাহলে এই দুটো এখনও তার মনের মধ্যে কিন্তু একটা বিশ্বাস আছে, কিন্তু এইগুলো কি, এগুলো হচ্ছে ফাঁপা প্রতিশ্রুতি। আমরা একটু পরেই জানতে পারবো কেন ফাঁপা বলছি। দেখো তারপরে কি লেখা আছে, সো হি সাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই সে কী করলো, নিজেকে নিজের প্রাসাদেই বন্দি করে নিল। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসুলেটলি ইমপ্রেগনেবল, কারণ সেটা ছিল একেবারেই দুর্ভেদ্য। মানে তার যে প্রাসাদটা, ক্যাসেল, দুর্গটা, ওই যে সেটা কোথায়, সেটা হচ্ছে পাহাড়ের উপরে, তো সেটাকে কেউ আক্রমণ করতে পারবে না, কারণ পাহাড়ের উপরে আছে, তো সেটা একেবারেই দুর্ভেদ্য। তাই সে তার মধ্যে নিজেকে বন্দি করে নিল। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট, এবং সে অপেক্ষা করতে লাগলো ম্যালকম কখন এসে আক্রমণ করবে, মানে ম্যালকম আক্রমণ করলে তখন সে জবাব দেবে। 48 পাতার লাস্ট লাইনে চলে এসো। ফাইনালি, অবশেষে এ ডে কেম, এমন একটা দিন এলো, হোয়েন এ মেসেঞ্জার অ্যাপ্রোচ টিম, যখন একটা দূত মানে বার্তাবাহক যে খবর দেয় সে তার কাছে এলো। পেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, সে বিবর্ণ হয়ে গেছিল, ভয়ে কাঁপছিল। ট্রেমলিং উইথ ফিয়ার মানে ভয়ে কাঁপা। নেক্সট পেজে চলে এসো 49।
অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ অফ হোয়াট হ্যাড সিন। সে ম্যাকবেথকে প্রায় এসে বলতেই পারলো না যে সে কী দেখেছে, মানে সে কী দেখেছে ম্যাকবেথকে প্রায় বলতে পারছে না, ফ্যাকাশে বিবর্ণ মুখ নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এসেছে। অ্যান্ড ইয়েট অ্যাভেড দ্যাট, অবশেষে খুব কষ্টে সৃষ্টে বলল, অ্যাজ ই স্টুড অন দ্য হিল ফর ইস ওয়াচ, যখন সে পাহাড়ের ওপর থেকে পাহারা দিচ্ছিল, মানে পাহাড়ের ওপর থেকে সে চারিদিকে নজর রাখছে, হি চান্স টু সি দ্য বার্নাম, সে বার্নাম জঙ্গলটাকে দেখতে পেয়েছিল। অ্যান্ড পারসিভড, তার মনে হয়েছিল দ্য উডস টু বি মুভিং, জঙ্গলটা যেন চলছে বা জঙ্গলটা যেন হেঁটে হেঁটে আসছে। এটা শুনে ম্যাকবেথ কি বলল, লায়ার, মিথ্যুক। রোড ম্যাকবেথ, ম্যাকবেথ গর্জন করে উঠল, ইফ ইউ স্পিক ফলস, যদি তুই মিথ্যে বলিস বা ভুল বলিস, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ আপন দ্য নেক্সট ট্রি, সামনের গাছটাতেই তোকে আমি জ্যান্ত ঝুলিয়ে দেবো। হ্যাংড অ্যালাইভ মানে জ্যান্ত ঝুলিয়ে দেয়া, আপন দ্য নেক্সট ট্রি একদম সামনের গাছেই, টিল ফেমিন এন্ডস ইওর লাইফ, যতক্ষণ না তুই অনাহারে না খেতে পেয়ে মরে যাস, মানে তোকে খেতে দেবো না, সামনের গাছেই তোকে জ্যান্ত আমি ঝুলিয়ে দেবো। ফেমিন মানে দুর্ভিক্ষ, এখানে তোমরা বলবে অনাহারে মানে না খেতে পেয়ে যতদিন না মরে যাস তোকে ওইভাবে কষ্ট দিয়ে মারবো যদি তুই মিথ্যে বলিস। জঙ্গল আবার কি হাঁটতে পারে, তার মনে এটা হচ্ছে। তো এই সময় দেখো নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগ্যান টু ডাউট দ্য ইকুইভোকাল সেইংস অফ দ্য থ্রি স্পিরিটস, ম্যাকবেথ এবার কী করলো, সন্দেহ করতে শুরু করলো সেই তিন আত্মার দুমুখ কথাবার্তা। ইকুইভোকাল সেইংস মানে দুমুখ কথাবার্তা, তার মানে ম্যাকবেথেরও সন্দেহ হলো ওরা যে কথা বলে তার দুটো করে অর্থ থাকে, একটা আক্ষরিক অর্থ আর একটা প্রকৃত অর্থ। ম্যাকবেথ এতক্ষণ আক্ষরিক অর্থগুলোই বুঝেছে, ওই যে জঙ্গল হাঁটবে, তো তাই তো হতে চলছে, দেখো কিভাবে হচ্ছে আমরা পরের প্যারাগ্রাফেই পড়বো। তার মানে আক্ষরিক অর্থতে তারা বলেছে, কিন্তু ম্যাকবেথ ভেতরের প্রকৃত অর্থ বোঝেনে, ওই যে দুমুখ কথাবার্তাকে তার এবার সন্দেহ হলো। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইস টিল বার্নাম উডস উড অ্যাডভান্স টুয়ার্ড ডান্সিনেন, যতক্ষণ না বার্নাম জঙ্গল ডান্সিনের দিকে আসবে ততক্ষণ পর্যন্ত তাকে পরাজিত করার সে ভয় পায়নি, মানে সে জানতো যে জঙ্গল যতক্ষণ না হাঁটবে আমাকে কেউ হারাতে পারবে না, এই ভয় সে পায়নি। কিন্তু এখন কি হলো, অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, এখন জঙ্গলও চলতে শুরু করেছে, জঙ্গলও নড়ছে। হাউএভার, যাই হোক, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ ভাউচেস বি ট্রু, যদি এই বলা কথাগুলো সত্যি হয়, মানে জঙ্গল চলছে বা জঙ্গল হাঁটতে শুরু করেছে, যদি এটা সত্যিই হয়, লেট আস টেক আস আর্মস অ্যান্ড মুভ আউট, চলো অস্ত্র শস্ত্র নিই এবং বেরিয়ে পড়ি। দেখো এই জন্যেই ট্র্যাজিক হিরো বলা হয়, সে হিরো ভয় পাওয়ার কিন্তু পাত্র সে নয়, বলছে চলো জঙ্গল নড়ছে তা বা চলছে তা কি হয়েছে, অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ি। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে আর পালানোর পথ নেই, নর স্টেইং ইন হেয়ার, ভিতরে থাকারও কোনো উপায় নেই, মানে মরতে হলেও বীরের মতো লড়াই করে মরবো। দেখো ম্যাকবেথ কি বলছে, আই বিগেন টু ওয়ারি অফ দ্য সান, সূর্যের প্রতি আমি ক্লান্ত হয়ে গেছি, মানে সূর্য দেখে দেখে আর ভালো লাগে না, প্রতিদিন দেখি সূর্য ওঠে তারপরে কি হয় সারাদিন তাপ দিয়ে অস্ত যায়, এই দেখে দেখে আমি জীবনে কি হয়েছি, অভ্যস্ত হয়ে গেছি। তার যে প্রিয় সাথী বা সঙ্গী ছিল তার রানী লেডি ম্যাকবেথ, তার বউও তাকে ছেড়ে চলে গেছে, এখন সে বলছে কি, অ্যান্ড উইস মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, আমি চাই আমার জীবনটাও যেন শেষ হয়ে যাক, মানে তার জীবনে আর কোনো রোমাঞ্চ বাকি নেই, সে এবার মরে যেতেই চায়, জীবনে সে বিরক্ত বোধ এসে গেছে তার জীবনের প্রতি। সেইং দিস হি স্যালিড ফোর্থ আপন দ্য বিসাইজার্স, এই কথা বলে সে ঝাঁপিয়ে পড়ল সেই আক্রমণকারীদের উপরে। বিসাইজার্স মানে আক্রমণকারী, অবরোধকারী হয়, মানে যে দলটা আর কি আসছে তাদের বিরুদ্ধে লড়াই করবে বলে সে এগিয়ে গেল। হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, যারা এখন দুর্গে এসে পৌঁছেছে, মানে ম্যাকবেথের দুর্গের নিচে তারা এসে গেছে, এবার যেন লড়াই শুরু হবে। তো নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, জঙ্গল যে হাঁটছে বা চলছে সেটা কেন এবার দেখতে পাবো। দ্য স্ট্রেঞ্জ সাইড অফ দ্য মুভিং উডস ওয়াজ ইজিলি সলভ, ওই যে চলতে থাকা বা নড়তে থাকা জঙ্গলের অদ্ভুত দৃশ্য সেটা খুব সহজেই সমাধান হলো। কি তার পেছনে দেখো যে রহস্যটা কী ছিল, হোয়েন দ্য বিসেইজিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যখন সেই আক্রমণকারী দল প্রাসাদের দিকে আসছিল, থ্রু দ্য উডস অফ বার্নাম, বার্নাম জঙ্গলের মধ্যে দিয়ে, তাহলে ম্যালকমের নেতৃত্বে যে সৈন্যদল সেই ইংল্যান্ডে তৈরি হয়েছে সেই দলটা ম্যাকবেথের প্রাসাদের দিকে বা ক্যাসেলে আসছিল কোথায়, বার্নাম জঙ্গলের মধ্যে দিয়ে। ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম তখন বেশ দক্ষ একজন সেনাপতির মতো, অ্যাস্টিউট মানে বেশ দক্ষ বুদ্ধিমান একজন সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিলেন
টু হিউ ডাউন এ বাউ, একটা করে গাছের ডাল কেটে নিতে, অ্যান্ড বিয়ার ইট বিফোর হিম, সেটা তার সঙ্গে করে সামনে বয়ে নিয়ে যেতে, সো দ্যাট, যাতে করে হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, যাতে ম্যাকবেথের থেকে ঠিক কতজন আক্রমণকারী তার দিকে এগিয়ে যাচ্ছে সেই সংখ্যাটাকে সে লুকোতে পারে। তাহলে দেখো ম্যাকবেথ তো কী করেছে, তার প্রাসাদের ওপর থেকে লোককে রেখে দিয়েছে পাহারা দেওয়ার জন্য। তাহলে ম্যালকমের সৈন্যদল যদি হেঁটে আসে উপর থেকে, কিন্তু দেখে বোঝা যাবে যে কতজন মতো সৈন্য আসছে, তো সেই সংখ্যাটা বুঝতে দেবে না বলে দক্ষ ম্যালকম কি করেছে, সমস্ত সৈন্যদেরকে আদেশ দিয়েছে তোমরা জঙ্গলে যে গাছ আছে একটা করে ডাল কেটে নাও, সেই ডালটাকে হাতে ধরে তোমরা এগিয়ে যাবে। তাহলে কি করা যাবে, আমাদের যে কত সংখ্যা সেটা ম্যাকবেথ কিন্তু বুঝতে পারবে না। আর এর ফলে কি হয়েছে দেখো, তারপরেই লেখা আছে দিস মার্চিং অফ সোলজার্স উইথ বাউজ ইন দেয়ার হ্যান্ডস, এই সৈন্যগুলো যে এবার মার্চ করতে করতে এগিয়ে যাচ্ছে, তাদের হাতে আছে একটা করে গাছের ডাল, হ্যাড অ্যাপিয়ার্ড ফ্রম এ ডিস্ট্যান্স, দূর থেকে যদি দেখা যায়, লাইক মুভিং উডস, দেখে মনে হবে যেন জঙ্গলটা হাঁটছে। তোমরা ভেবে দেখো যে পাহাড়ের উঁচু থেকে যদি নিচের দিকে দেখে, ধরো 10,000 সৈন্য আসছে, প্রত্যেক সৈন্যর হাতে একটা করে গাছের ডাল, এবার সৈন্যগুলো যদি হেঁটে যায়, দূর থেকে দেখলে কি মনে হবে যেন জঙ্গলটা হাঁটছে। অ্যান্ড দ্য মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, ওই যে বার্তাবাহক বা দূত যে খবর দিতে এসেছিল, সে এটা দেখেই ভয় পেয়েছে, দেখে মনে হবে যেন জঙ্গল হাঁটছে। দাস দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস বট টু পাস, এইভাবে সেই আত্মাদের কথাগুলো কিন্তু সত্যি হলো। ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, ম্যাকবেথ যেভাবে ভেবেছিল তার অন্যভাবে। ম্যাকবেথ ভেবেছিল জঙ্গল আবার হাঁটতে পারে, সত্যিই তো জঙ্গলের গাছ কি মাটির শিকড় থেকে উঠে তারা আবার হাঁটবে, তা কিন্তু হলো না। দেখো তারা অন্য মানেতে বলেছিল, ম্যাকবেথ কিন্তু আসল মানেটা বুঝতে পারেনি। এখন দেখা যাচ্ছে যেন জঙ্গল হাঁটছে, কারণ প্রত্যেকটা সৈন্যর হাতে আছে একটা করে গাছের ডাল। অ্যান্ড সোল হি লস্ট হিজ কনফিডেন্স, ম্যাকবেথ এবার কী করলো, তার যে আত্মবিশ্বাস ছিল, এই যে ডাইনিগুলোর কথাতে তার এখন ওই সেই ফাঁপা প্রতিশ্রুতি তার মনে আত্মবিশ্বাস এনেছিল, এখন সেই আত্মবিশ্বাস সে হারিয়ে ফেললো। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। এ ফায়ার স্কার্মিস টুক প্লেস ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ, এরপরে একটা খণ্ডযুদ্ধ হলো, ভয়ানক খণ্ডযুদ্ধ, যাতে ম্যাকবেথ সমস্ত সবাইকেই প্রায় কী করলো, নৃশংসভাবে হত্যা করলো। স্লটার্ড হু চ্যালেঞ্জড হিম, যে তাকে চ্যালেঞ্জ করলো, মানে এরপরে যুদ্ধ শুরু হলো, ম্যাকবেথের সামনে যে এলো, ম্যাকবেথ তাকে কী করলো, নির্মমভাবে হত্যা করলো। যে দেখো এখনও বীর যোদ্ধা, তাকে হারানোর ক্ষমতা কিন্তু সবার নেই, ম্যাকবেথ যাকে সামনে পেল তাকেই হত্যা করলো। কিন্তু লাস্ট কী হলো, আনটিল হি ফেস্ট ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের মুখোমুখি হয়। মনে আছে তো, ম্যাকডাফকে কিন্তু সেই প্রথম আত্মা বলেছিল, ম্যাকডাফ থেন অফ ফাইভের থেকে সাবধান। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, তার তখন সেই আত্মার যে সেই সতর্কবাণী সেটা মনে পড়লো। হু হ্যাড কাউন্সেলড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, যে তাকে উপদেশ দিয়েছিল ফাইভের থেনের থেকে দূরে থাকবে। তাহলে তার মনে পড়ে গেল সেই প্রথম আত্মার সতর্কবাণী, তাই সে কী করলো, হি উড হ্যাভ টার্নড ব্যাক, সে কী করলো, তার দিকে পিছন ঘুরিয়ে নিল, মানে ম্যাকডাফের সাথে সে লড়াই করবে না। বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট, কিন্তু ম্যাকডাফ আবার কী করছিল, এই সারা লড়াইয়ে বা যুদ্ধে ম্যাকবেথকেই খুঁজছিল। ম্যাকবেথ চাইছে না ম্যাকডাফের সাথে লড়াই করবো না, সেই প্রথম আত্মার সতর্কবাণীর জন্য, কিন্তু ম্যাকডাফ আবার এতক্ষণের যুদ্ধে ম্যাকবেথকেই খুঁজছিল, কারণ সে তো তার বদলা নেবে, কারণ ম্যাকডাফের নিরীহ স্ত্রী এবং সন্তানদের ম্যাকবেথ হত্যা করেছে। তো সে কী করলো, অপোজড হিজ টার্নিং, বললো না আমার দিক থেকে মুখ ফিরিয়ে গেলে হবে না, তাই তার যে সেই টার্নিং, তার যে ঘুরে পালিয়ে যাওয়া বা চলে যাওয়া, এটা সে বিরোধিতা করলো। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, এবং দুজনের মধ্যে একটা ভয়ানক যুদ্ধ হলো। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে কী করলো, ভৎসনা করলো। কি বলে দেখো ভৎসনা করছে, কল্ড হিম এ টাইরেন্ট, তাকে বললো তুমি অত্যাচারী শাসক, মার্ডারার, যে তুই খুনি, হেল হাউন্ড, নরকের কুকুর, অ্যান্ড এ ভিলেন, এবং তুই হচ্ছে শয়তান, খলনায়ক। তাহলে দেখো সেই গল্পের শুরুর হিরো ম্যাকবেথ, আজকে তাকে কি বলা হচ্ছে, অত্যাচারী, খুনি, নরকের কুকুর, হেল হাউন্ড, এবং বলছে ভিলেন। কেন এই কথাগুলো বলছে, ফর ব্রুটালি স্লটারিং হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন, বলছে তুই আমার নিষ্পাপ বউ এবং সন্তানদেরকে কি করেছিস, নির্মমভাবে হত্যা করেছিস, ওরা তো কোনো পাপ করেনি, সত্যিই ম্যাকবেথের এদেরকে মারা উচিত হয়নি। তো ম্যাকডাফ সেই জন্য বদলা নিতে চায়, সে ম্যাকবেথকে বলছে তোকে আমার সাথেই লড়তে হবে।
দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট। এবার ম্যাকবেথ সেই আত্মার কথাটা মনে পড়লো, সেই যে দ্বিতীয় আত্মা, সেই বুঝে বলেছিল মনে আছে তো, মহিলা গর্ভ থেকে জন্মানো, সাধারণভাবে জন্মানো, কেউ তাকে মারতে পারবে না। এখনও দেখো জঙ্গল হাঁটতে শুরু করেছে, সেটা চলে গেলেও এখনও তার মনের মধ্যে এই বিশ্বাসটা আছে যে ম্যাকডাফা তো নিশ্চয়ই মায়ের গর্ভ থেকে সাধারণভাবেই জন্মেছে, তাহলে এ নিশ্চয়ই আমাকে মারতে পারবে না। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, সে সাহসের সাথে দাবি করলো, আই বিয়ার এ চার্মড লাইফ, আমার জীবনটা হচ্ছে একটা জাদুময় জীবন, হুইচ মাস্ট নট ইয়েল টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, যেটা কখনোই হার মানবে না বা বশ্যতা স্বীকার করবে না মহিলাদের গর্ভ থেকে জন্মানো কোনো সাধারণ মানুষের কাছে। মানে ম্যাকডাফকে বলতে চাইছে তুমিও তোমার মায়ের পেট থেকে তো সাধারণভাবেই জন্মেছো, আমার জীবন আমার হচ্ছে একটা চার্মড লাইফ, জাদুময় জীবন, সাধারণভাবে জন্মানো কোনো মানুষের কাছে আমি বশ্যতা স্বীকার করব না বা হার মানব না। এইবারে দেখো ম্যাকডাফ কি বলছে, অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এতে ম্যাকডাফ তাকে তিরস্কার করলো। এবার তাকে বলছে, ডিক্লেয়ার দ্যাট, ঘোষণা করলো, নেভার বর্ন অফ এ ওম্যান, নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন। বলছে মায়ের গর্ভ থেকে জন্মানো নয়, মায়ের গর্ভ থেকে সাধারণভাবে না জন্মানো। মানে ম্যাকডাফ বলতে চাইছে আমি আমার মায়ের গর্ভ থেকে সাধারণভাবে জন্মাইনি, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম, মায়ের গর্ভ বা জঠর থেকে আমাকে সময়ের আগেই হচ্ছে বের করে নেওয়া হয়েছিল। মানে যেটাকে সিজার বেবি বলা হয়, সিজার করে বের করা হয়েছিল। একটা শিশু মায়ের পেট থেকে জন্মানোর জন্য একটা নির্দিষ্ট সময় নেয়, 10 মাসের মতো। তো তার আগেই কি করা হয়েছিল, ম্যাকডাফকে তার মায়ের পেট থেকে সময়ের আগেই আনটাইমলি বের করে নেওয়া হয়েছিল, মানে যেটাকে সিজার পদ্ধতি বলা হয়। তো সেই জন্য ম্যাকডাফ বলছে আমি আমার মায়ের পেট থেকে কিন্তু কিভাবে জন্মাইনি, সাধারণভাবে জন্মাইনি। ব্যাস, এটা শুনে ম্যাকবেথ কি হলো, ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ম্যাকবেথ তার সমস্ত শক্তি এবং দৃঢ়তা হারিয়ে ফেললো। হি ল্যামেন্টেড, সে অনুতাপ করলো, ইন ফিউচার, ভবিষ্যতে, এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশন অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস, এইসব আত্মা এবং ডাইনিদের যে দুমুখো কথাবার্তা, এইগুলো কারোর বিশ্বাস করা উচিত নয়। একটু মনে করে দেখো, গল্পের প্রথম দিকেই ফার্স্ট পার্টেই আমি পড়িয়েছিলাম, ব্যাংকও কিন্তু তখন তাকে সতর্ক করেছিল, যখন 3টে ডাইনির তৃতীয় ডাইনি বলেছিল তুমি স্কটল্যান্ডের রাজা হবে, আর ব্যাংককে বলেছিল তোমার সন্তানরা রাজা হবে, ব্যাংকও কিন্তু সেটা নিয়ে অত চিন্তা ভাবনা করেনি। এবং যখন ম্যাকবেথ সেটা নিয়ে খুব চিন্তা করছিল, তখন ব্যাংকও ম্যাকবেথকে বুঝিয়েছিল যে এইসব ডাইনিদের কথাবার্তা শুনবে না, এরা কি করে আমাদের এমন মিথ্যে বলে আমাদেরকে এমন কাজ করিয়ে নেবে যেটা বড় সড়ো ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, আমাদের ঠকাবে। আজকে এসে দেখো সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। ম্যাকবেথ নিজে বলছে ভবিষ্যতে কোনো মানুষের উচিত নয় এইসব ডাইনিদের হচ্ছে দুমুখো কথাবার্তায় বিশ্বাস করা। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা আমাদের মিথ্যে শব্দের মধ্যে দিয়ে আমাদের ঠকায়, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যার দুটো করে অর্থ থাকে। দেখো ওই যে ডাইনিগুলো যে আত্মাগুলোকে এনেছিল, ম্যাকবেথ বুঝতে পারেনি তারা এক বলেছে, কিন্তু তার ভিতরে সবেরই একটা করে মানে ছিল। মানেগুলো একটু বলে দিই, দেখো প্রথম যে আত্মাটা ছিল তাকে কিরম দেখতে ছিল, কাটা মুন্ডু, আর বলেছিল কি ম্যাকডাফ থেন অফ 5 থেকে সাবধান। তাহলে এখানে এটাই বোঝাচ্ছে ম্যাকডাফই কি করবে, ম্যাকবেথকে হত্যা করবে এবং তার গলাটা কেটে দেবে। তাহলে আত্মাগুলো ওটাই বোঝাতে চেয়েছিল যে ম্যাকডাফই তোমার গলা কাটবে। দ্বিতীয় আত্মাটা কি কিরম দেখতে ছিল, রক্তাক্ত শিশু, এবং বলেছিল মহিলা গর্ভ থেকে সাধারণভাবে জন্মানো কেউ তোমায় মারতে পারবে না। তার মানে রক্তাক্ত শিশু কখন, তাহলে মায়ের পেট থেকে সিজার করে যখন কাউকে বের করা হয় সে রক্তে ভর্তি থাকে। তো এইখানে যেন বলা হচ্ছে ওই যে ম্যাকডাফ তা সে কি, সে সাধারণভাবে মায়ের পেট থেকে জন্মায়নি, ওইভাবে সিজার পদ্ধতিতে তার মায়ের পেট থেকে বের করে নেওয়া হয়েছিল, এটাও সে বুঝতে পারেনি। আর লাস্টে দেখো একটা ছোট শিশু এসেছিল মাথায় রাজমুকুট পরা, সেটা আসলে কাকে বোঝানো হয়েছে, ম্যালকামকে, কারণ সে হবে এবারে প্রকৃত রাজা। আর তার হাতে কি ছিল, একটা গাছের ডাল ধরেছিল, ওই কারণেই দেখো সৈন্যগুলো গাছের ডাল ধরে এগিয়েছে বলেই বার্নাম জঙ্গল ড্যানো ডান্সিনেন্টের দিকে আসছে। ওকে বলেছিল যে জঙ্গল যদি হাঁটতে শুরু করে ততক্ষণ পর্যন্ত তার আগে তোমায় কেউ মারতে পারবে না। ভেবেছিল সত্যি জঙ্গল কি আবার হাঁটতে পারে, কিন্তু এই যে দেখো প্রতিটা কথার মধ্যেই কি আছে, দ্বৈত মিনিং আছে, মানে ডাবল মিনিং, দুটো করে অর্থ আছে। তারা আক্ষরিক অর্থটা বলেছিল, ম্যাকবেথ সেটাই বিশ্বাস করেছে, কিন্তু প্রত্যেকটার ভিতরে আবার একটা অন্তর্নিহিত বা একটা প্রকৃত অর্থ লুকিয়েছিল, সেটা সে বুঝতে পারেনি। এখন বুঝতে পেরে সে আফসোস করছে, অনুতাপ করছে। আর কি বলছে দেখো,
অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস, লিটারেলি আক্ষরিক দিক থেকে তারা তাদের শপথ রাখে বা যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা তাদের পালন হয়। দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, কিন্তু তারা আমাদের হতাশ করে কি অন্য মানে দিয়ে, যেটা এতক্ষণ ধরে বললাম। তারা এক বলল আক্ষরিকভাবে, কিন্তু তার ভিতরে কিন্তু প্রকৃত অর্থ লুকিয়ে আছে, সেইটা দিয়ে তারা আমাদের হতাশ করে। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে তারপরে ম্যাকডাফের সাথে আর লড়াই করতে চাইলো না, ভয় পেয়ে গেছে, জানি এবার আমি মারা যাব। কিন্তু দেখো যতই হোক সে তো একটা হিরো। ম্যাকডাফ তখন কি করলো, ম্যাকডাফ জানে ম্যাকবেথ আমার সাথে লড়াই করতে চাইছে না, কি বললে সে লড়াই করবে, তার যদি একটু আঁতে ঘা দেয়, তার যদি একটু ইগোকে হার্ট করে, তাহলেই সে লড়াই করবে। ওই যখন দেখো একটু মনে করো, ম্যাকবেথ যখন ডানকানকে মারতে চাইছিল না, তখন লেডি ম্যাকবেথ কী করেছিল, তাকে কাপুরুষ বলেছিল, তার ইগো হার্ট করেছিল। এখন ম্যাকডাফ তাই করলো। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, তাকে কি করলো, ঘৃণা করলো, জঘন্য বলল, মানে তাকে হচ্ছে তিরস্কার করতে লাগলো, স্কর্নফুলি, তাচ্ছিল্যের সাথে। টোল্ড হিম দ্যাট দে উড ইমপ্রেশন হিম, বললো তোকে ঠিক আছে আমরা বন্দি করে রাখবো, ইমপ্রিজন করে রাখবো, তুই লড়াই করবি না তো, তোকে আমরা একটা খাঁচায় বন্দি করে রাখবো। অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য, নেক্সট পেজে চলে যাও, লাস্ট পেজ 50, টু দ্য লেইটি অ্যাজ এ টাইরেন্ট। লেইটি মানে হচ্ছে জনগণ, প্রজাদেরকে তোকে দেখাবো অত্যাচারী শাসক হিসাবে। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেভাবে দৈত্যদের দেখানো হয়। সোজা কথায় বলতে যে চিড়িয়াখানায় যেরকমভাবে পশুদেরকে খাঁচার মধ্যে রাখা হয়, লোকেরা গিয়ে দেখে, তোকে আমরা সেই খাঁচার মধ্যে বন্দি করে রাখবো, যেরকমভাবে দৈত্যদের আটকে রাখা হয়। আর যে সমস্ত প্রজা বা সাধারণ লোক দেখতে আসবে, তাদেরকে দেখানো হবে যে তুই হচ্ছিস টাইরেন্ট, অত্যাচারী শাসক, তুই হচ্ছিস খুনি, রাজাকে মেরেছিস, ব্যাংককে মেরেছিস, আমার বউ বাচ্চাকে মেরেছিস, খারাপ কাজ করেছিস, তোকে আমরা খাঁচায় বন্দি করে রাখবো। ব্যাস, এইটা বললে এবার কি হবে, ম্যাকবেথ তো সে একটা হিরো, সে এটা কোনোদিন সহ্য করতে পারবে, তার আঁতে ঘালে গেছে, ইগো হার্ট হয়ে গেছে। তখন ম্যাকবেথ বলল, নেভার, সেড ম্যাকবেথ। ম্যাকবেথ বলল, কখনো নয়। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়ং ম্যালকম ফিট, আমি ওই ছোট্ট ম্যালকমের পায়ে চুম্বন করার জন্য কখনো বাঁচবো না। মানে বলছে আমি কোথাকার কত বড় একটা বীর, আমি ওই ছোট ম্যালকমের পায়ের সামনে কি আমি মাথা নত করে চুমু খাবো, আমি সেইটার জন্য কখনো বাঁচবো না, তাতে যদি আমাকে মরতে হয় মরবো, আমি মাথা নত করবো না, আমি ছোট্ট ম্যালকমের পায়ের সামনে আমি চুম্বন করব না। হিজ ভ্যালিয়ান্স রিটার্নড উইথ ডেসপেয়ার, হতাশার মধ্যেই সে যেন আবার সাহস ফিরে পেল। অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, সে যেন ম্যাকডাফের ওপর ঝাঁপিয়ে পড়লো, মানে আবার লড়াই হলো। হু আফটার এ ভিসিয়াস স্ট্রাগল, প্রচণ্ড লড়াইয়ের পরে ওভার পাওয়ার্ড হিম, ম্যাকডাফ অবশেষে ম্যাকবেথকে হারিয়ে দিল। অ্যান্ড সেভার্ড হিজ হেড, এবং তার মুন্ডুটাকে ধর থেকে আলাদা করে দিল। অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, এবং সেটাকে কাকে প্রেজেন্ট করলো না, যুবক এবং আইনত নতুন রাজা ম্যালকমের কাছে। মানে ম্যালকমের কাছে তার মুন্ডুটা দিয়ে বলল যে রাজামশাই এ নিন, আপনি নতুন রাজা, এবং যিনি এখানে জোর দখলপূর্বক দখল করেছিল সিংহাসন, আমি তাকে হত্যা করেছি, তার সামনে সেই কাটা মুন্ডুটা উপস্থাপন করলো। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তারপর ম্যালকম রাজার বড় ছেলে, সে সিংহাসনে বসলো। অ্যামিড অ্যাক্লেমেশন অব নোবেলম্যান অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের লোকজন এবং যে অভিজাত বা সম্ভ্রান্ত সম্প্রদায় ছিল তাদের সম্মতিতে এবং অভিবাদনে। তাহলে সবাই এবার কি করলো, যে ম্যালকমকে স্কটল্যান্ডের নতুন রাজা হিসাবে মেনে নিল, সাধারণ মানুষও এবং অভিজাত এবং সম্ভ্রান্ত সম্প্রদায়। তাহলে দেখো, এই যে তোমাদের প্রথম পার্টেই বলেছিলাম যে ট্র্যাজেডি কিভাবে শেষ হয়, একটু ভেবে দেখো, যে গল্পের শুরুতে ম্যাকবেথ ছিল অত বড় বীর যোদ্ধা, একটা সে খারাপ ডিসিশান নিল, তার মধ্যে যে ট্র্যাজিক ফ্ল ছিল, ওভার রিচার, তার লোভ বেশি ছিল, ওই যে রাজা হতে গিয়ে সে একের পর এক ভুল কাজ করলো, এবং শেষে এসে কি হলো, তাকে মরতে হলো। ওই যে বলেছিলাম ট্র্যাজেডি শেষ হয় কিন্তু ট্র্যাজিক হিরোর মৃত্যু দিয়ে। তবু এই মৃত্যুর পরেও দেখো ম্যাকবেথ এত ভুল কাজ করেছে, তবু দেখো আমরা কিন্তু তার জন্য সহানুভূতি পোষণ করব। মনে হবে যে ইস, এত বড় একটা চরিত্র, এত বীর যোদ্ধা, সে এরমভাবে মারা গেল একটু ভুল ডিসিশানের জন্য। ওই 3 ডাইনির কথা শুনে, আর চতুর্থ ডাইনি হচ্ছে তার নিজের বউ, তার কথা শুনে তার হচ্ছে এই বিপদের দিন এলো। আর একটা কথাও বলেছিলাম, গল্পের শুরুতে দেখো কি হয়েছিল, তখন কিন্তু বেশ স্কটল্যান্ডে শান্তি বজায় ছিল। হ্যাঁ, যদিও একটু যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, কিন্তু শান্তি বজায় ছিল। তারপরে যখন ম্যাকবেথ সিংহাসনে বসলো, বিশৃঙ্খলা শুরু হলো, তারপরে আরও বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা, এবং শেষে কি হলো, ট্র্যাজিক হিরোর মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু আবার শান্তি ফিরে আসবে। দেখো ম্যাকবেথ এখানে মারা গেল, এবং যে যোগ্য রাজা,
প্রকৃত উত্তরাধিকারী ডানকানের বড় ছেলে ম্যালকম সে এবার স্কটল্যান্ডের সিংহাসনে বসলো। অর্থাৎ আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেল, শান্তি স্থাপন হলো এবং ট্র্যাজিক হিরোর মৃত্যু দিয়েই ট্র্যাজেডি শেষ হলো। তো এখানে আমাদের এই সুন্দর গল্পটি শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, আরও এনকারেজ করে এরকম ভিডিও করার জন্য। আমি কোনো রকম এডিট করি না, এই যে ধরো 29 মিনিট পড়িয়ে গেলাম, এটা একটানা একভাবে পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে তাহলে খুব ভালো লাগে। কারোর যদি কোনো ওয়ার্ড বা সেন্টেন্সের মিনিং নিয়ে ডাউট বা প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশানে জানিও, আমি রিপ্লাই করে সলভ করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম এই র্যাপিড রিডার বইয়ের অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স, ম্যাকবেথ, ওথেলো এবং তোমাদের মেন টেক্সট বইয়ের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।